গুড ইভিনিং। তাহলে আজকে আমরা আমাদের বিষয়ে চলে যাই। এসএলএসটি এডুকেশনের যে সিলেবাস, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে 2016 সালের পূর্বে যে সিলেবাস দেওয়া হয়েছে, আমরা সেই সিলেবাসের উপর ভিত্তি করেই কিছু আলোচনা রাখছি। সিলেবাসের প্রথমেই যেটা রয়েছে দেখো, ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন পড়তে গেলে এখানে শুরুটা বলা হয়েছে দেখো, যে একদম আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্র্যাগমাটিজম এবং মার্কসিজম থেকে শুরু করেছে। মানে তাদের মতে শিক্ষার লক্ষ্য, তাদের মতে শিক্ষার পদ্ধতি, শিক্ষকের কি ভূমিকা, এই তিনটি বিষয় মূলত আমাদের সিলেবাসে উল্লেখিত। কিন্তু শুধু তো এইটুকু পড়লে হবে না, এর বাইরে যেগুলো পড়তে হবে, ধরো মিনিং অফ এডুকেশন, এম অফ এডুকেশন, স্কোপ অফ এডুকেশন, ফ্যাক্টরস, ফাংশন, মিনিং অফ ফিলসফি। তারপরে এডুকেশন এবং ফিলসফির একটু সম্পর্কের দিকটাও অবশ্যই তাত্ত্বিক এবং ব্যবহারিক দিকগুলো থেকে প্রশ্ন হয়, সেটাও দেখে তারপর তোমাকে এইটা তাও ওয়েস্টার্ন ফিলসফি, মানে ফিলসফির মধ্যে আমরা ওয়েস্টার্ন ফিলসফির এই চারটি স্কুলস অফ ফিলসফিকে নিয়ে মূলত আলোচনা করবো এবং তাদের প্রেক্ষিতে বেশ কিছু বৃত্তান্ত যেগুলো তাদের রয়েছে, মেন থিম রয়েছে প্রত্যেকটা ফিলসফির, এবং তাদের মতে যে শিক্ষার লক্ষ্য বলো, পাঠ্যক্রম বলো, বা শিক্ষণ পদ্ধতি, শিক্ষক, শৃঙ্খলা, এই সমস্ত কিছু বিষয়গুলো থেকেই প্রশ্ন হয়। সেগুলো আমাদের দেখতে হবে খুব সংক্ষেপেই। দ্বিতীয়ত পার্ট বি এর মধ্যে যেটা রয়েছে দেখো, যে এখানে কারিকুলাম রিলেটেড পুরো বিষয়টা রয়েছে। তাহলে প্রাথমিকভাবে তোমাকে কারিকুলাম, তার টাইপস অফ কারিকুলাম, কারণ এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয় এই টাইপস অফ কারিকুলাম থেকে, যে ওই যে হিডেন কারিকুলাম বা এক্সপ্লিট কারিকুলাম বা নাল কারিকুলাম, এই জায়গাগুলো থেকে ধরো কোনো একটা স্টেটমেন্ট তুলে দিল, স্টেটমেন্ট তুলে দিয়ে সেখান থেকে হয়তো বলতে পারে যে এটা কোন পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত, এই রকম তো প্রশ্ন হতে পারে। সেই জন্য কারিকুলামের বেসিক নলেজটা আমাদের থাকতে হবে, এবং তারপরে তার বেসিসগুলো, যে ফিলোসফিক্যাল, সাইকোলজিক্যাল, সোশিওলজিক্যাল, হিস্টোরিক্যাল, পলিটিক্যাল, এখানে সব কিছু উল্লেখ নেই। এখানে মাত্র দুই ধরনের কথাই বলা হয়েছে, ফিলোসফিক্যাল, সোশিয়াল, এই সাইকোলজিক্যাল। কিন্তু তাছাড়াও আরও একাধিক বেসিস রয়েছে কারিকুলাম তৈরির ক্ষেত্রে, সেগুলো দেখা, এবং তার প্রিন্সিপালস খুব একটা ইম্পর্টেন্ট নয়। এবং এই পরের যে ধাপটা, ইভালুয়েশন অফ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কারিকুলাম কিভাবে মূল্যায়ন করবে, তাও আবার ওয়েস্ট বেঙ্গলের প্রেক্ষিতে, এই জায়গাটা খুব ভাইটাল। কারণ কিভাবে মূল্যায়ন হচ্ছে তার বিভিন্ন প্রসেস রয়েছে, সেই প্রসেসগুলো সম্পর্কে জানতে হবে, তার স্টেপ রয়েছে, তার একটা সামগ্রিক সিস্টেম রয়েছে। দেন কো কারিকুলার অ্যাক্টিভিটিস, তার বিস্তারিত, তার উপযোগিতা, গুরুত্ব, তার টাইপস, এগুলো জানতেই হবে, কারণ এগুলো থেকে প্রশ্ন হয়। ধরো এখানে একটা সাপোজ তুলে দেবে যে নৃত্য, বা হয়তো খেলাধুলা, হয়তো খবরের কাগজ পড়া ইত্যাদি, মানে এই রকম হয়তো তিন চার রকমের মোট দিয়ে দিল তিন চারটে পয়েন্ট দিয়ে, বলবে এটি কোন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলীর অন্তর্ভুক্ত। সেইখানে তোমাকে সেটা পয়েন্ট মানে খুঁজতে হবে বা বুঝতে হবে। তো এই জায়গাগুলো থেকে কো কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে প্রশ্ন থাকেই। আবার ধরো এরকম থাকতে পারে যে ধরো শারীরিকমূলক সহপাঠক্রমিক কার্যাবলী শিশুর ক্ষেত্রে কোন কোন দিকে প্রভাব বিস্তার করে। এবারে সেইখানে ধরো পাঁচটা সাতটা অপশন থাকতে পারে, তার মধ্যে দুটো তিনটে সঠিক অপশন থাকবে, আবার দুটো তিনটে ভুল অপশন থাকবে, যেখান থেকে তোমাকে খুঁজে বের করতে হবে যে শারীরিক সহপাঠক্রমিক কার্যাবলীগুলি, সেইগুলি শিশুর জীবনে কোন কোন দিকে পজিটিভ এফেক্ট ফেলছে, সেগুলো আমাদের খুঁজে বের করা। সুতরাং এই জিনিসগুলো সম্পর্কে জানতেই হবে। আর ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিনের ব্যাপারটা, এইটা তোমাদের অলরেডি পার্ট ওয়ানের মধ্যে, সেখানে তোমরা অলরেডি পড়ে আসবে, কারণ প্রত্যেকটি যে ভাববাদ বলো বা প্রকৃতিবাদ বলো, প্রত্যেকটির ফ্রিডম এবং ডিসিপ্লিন আমাদের জানতেই হবে। এই যে পরবর্তী যে পার্টটা, সেখানে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এটা তোমরা জানো যে শুধু মনোবৈজ্ঞানিক ভিত্তির দিকটা এখানে আমাদের বলা হচ্ছে পড়ার জন্য। তাহলে এখানে শুরুটা হয়েছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে। তাহলে কি আমরা শুধুমাত্র ডাইরেক্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে ঢুকে যাব? না, প্রথমত আমাদের যেগুলো জানতে হবে, মিনিং, এইমস, স্কোপ, রিলেশন, কার সঙ্গে রিলেশন, এডুকেশনের সঙ্গে সাইকোলজি রিলেশন, মানে সামগ্রিক এই সাইকোলজির প্রাথমিক ধারণাগুলো জানার পরে
তারপর জ্ঞানার্জনের উপায়গুলো সম্পর্কে জানতে হবে, যেমন সেন্সেশন, পারসেপশন এবং আইডিয়া বা কনসেপ্ট বা ধারণা বলা হচ্ছে যেটাকে, তাহলে এই তিনটি পদ্ধতি সম্পর্কে জানতে হবে। তারপরে তুমি এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে ঢুকবে। ঢোকার পরে এখানে তো তোমার প্রাথমিক বিষয় যেগুলো বলা হয়েছে যে শুধুমাত্র একদম ইনফ্যান্সি থেকে তোমার অ্যাডোলেসেন্স পর্যন্ত, এখানে যে বিষয়টা দেখবে যে খুব ক্লিয়ারলি উল্লেখ করা হয়েছে যে অ্যাডোলেসেন্ট স্টেজ পর্যন্ত কিভাবে বিভিন্ন দিকের একটা শিশুর বিকাশ হচ্ছে, সেই বিকাশগত বৈশিষ্ট্যগুলো দেখে রাখা। এবং এখানে এটা মাথায় রাখতে হবে যে তোমার অ্যাডাল্টহুড বা প্রাপ্তবয়স্ক আহ, স্তরের বিকাশগত বৈশিষ্ট্যের উপর ততটা গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র কৈশোরকাল পর্যন্ত মোটামুটি দেখলেই হবে। এখানে আরও যে বিষয়গুলো হিডেন রয়েছে, যেমন ধরো পিঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, সেটা যেহেতু ডেভেলপমেন্ট বলেছে তার মধ্যে যেগুলো পড়ছে আমাদের পড়তে হবে। তাহলে পিঁয়াজের পড়তে হবে, কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি পড়তে হবে, ফ্রয়েডের সাইকোঅ্যানালিটিক্যাল থিওরি, এরিকসনের সাইকোসোশ্যাল থিওরি, বান্দুরার থিওরি, এইগুলো সব আমাদের দেখতে হবে এবং দেখতেই হবে। এর পরবর্তী দেখো ইন্টেলিজেন্স, সেখানে শুধুমাত্র কনসেপ্ট জেনেই টু ফ্যাক্টর থিওরির কথা বলা হয়েছে, আর কিচ্ছু নেই। তাহলে কি আমরা শুধুমাত্র টু ফ্যাক্টর থিওরিটি পড়বো? না, এখানেও তোমাকে ইন্টেলিজেন্সের মধ্যে টু ফ্যাক্টর থিওরি স্পিয়ারম্যানের, থার্স্টনের প্রাইমারি মেন্টাল এবিলিটি, গিলফোর্ডের, গার্ডনারের মাল্টিপল, থর্নডাইকের এবং গলম্যানের ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কেও তোমাকে জেনে রাখতে হবে। কারণ এখন এরকম প্রশ্ন হচ্ছে যে ধরো একটা ওই একই রকম যে স্টেটমেন্ট দিয়ে দেবে যে শিক্ষার্থীদের বিশৃঙ্খল পরিস্থিতি অনুযায়ী একটা স্টেটমেন্ট যেটা তাদের মানসিক বিশৃঙ্খলাকে প্রতিষ্ঠা করছে। দেন তোমাকে সেক্ষেত্রে বলবে যে এইটি নিম্নোক্ত কোন ধরনের বুদ্ধির অন্তর্গত, সামাজিক বুদ্ধি নাকি প্রাক্ষবিক বুদ্ধি নাকি বহুমুখী বুদ্ধি নাকি নৈতিক বুদ্ধি ইত্যাদি ইত্যাদি। তো এই রকম অপশন তোমাকে দেবে এবং সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে সুতরাং সেই জায়গাগুলো একদম ইনডেপথ ক্লিয়ার থাকতে হবে। এবং পার্সোনালিটি এখানে শুধুমাত্র ট্রেট থিওরি বলেছে না, ট্রেট থিওরি নয়, এখানে টাইপ থিওরি থেকেও পার্সোনালিটি থেকে প্রশ্ন হবে। এবং পার্সোনালিটি সেটা আমরা ইউনিট 9-এ বলবো যে এই ইন্টেলিজেন্স এবং পার্সোনালিটির যে টেস্টগুলো, সেই টেস্টগুলো অবশ্যই দেখতে হবে, সেটা ইউনিট 9-এর অংশ হিসাবে দেওয়া রয়েছে। তো মোটামুটি তাহলে টাইপ থিওরি, ট্রেট থিওরি, এই বিষয়গুলো আমাদের জানতে হবে এবং অবশ্যই ইন্টেলিজেন্সের বিভিন্ন ধরনের টেস্ট এবং পার্সোনালিটির বিভিন্ন ধরনের টেস্ট, তার মধ্যে প্রশ্ন আসে এবং প্রত্যেকবারেই আসে, সেটা খেয়াল রাখতে হবে। থিওরি অফ লার্নিং এর মধ্যে শুধুমাত্র থর্নডাইক, প্যাভলভ, স্কিনার উল্লেখ করা হয়েছে এই ক্ষেত্রে। আর কগনিটিভের মধ্যে গেস্টাল্ট থিওরি এই ক্ষেত্রে যেটা আরেকটা এক্সট্রা করতে হবে যে তোমাদের কনস্ট্রাকটিভিজম থিওরি হিসাবে ভাইগটস্কি থিওরিটা অবশ্যই পড়ে রাখতে হবে। এবং ফ্যাক্টরস, লার্নিং এর ফ্যাক্টরস হিসাবে পরিণমন, পরিণমনের সঙ্গে শিক্ষার সম্পর্ক, আর আগ্রহ এবং মোটিভেশন, আগ্রহের সঙ্গে মোটিভেশনের সম্পর্ক, মোটিভেশন সংক্রান্ত মাসলো থিওরি, মেমোরি, মেমোরি থেকে তো বিস্তারিত আলোচনা, সিমেন্টিক মেমোরি তার বিভিন্ন যে টাইপগুলো রয়েছে, এবং মেমোরি থেকে যে তোমার ওই ইনফরমেশন প্রসেসিং সিস্টেম, এবং অ্যাটেনশন থেকে মূলত তার যে নির্ধারকগুলো থেকে মূলত প্রশ্ন হয়, এবং অ্যাটেনশনের টাইপস থেকে প্রশ্ন হতে পারে, আর অন্যান্য বিষয়গুলো থেকে সেরকম একটা প্রশ্ন থাকে না। এই বিষয়গুলো তাহলে আমাদের মোটামুটি দেখতে হবে এবং বুঝতে হবে। এবারে সোসিওলজিক্যাল বেসিসের মধ্যে যেগুলো আসবে, এখানেও যে বিষয়টা দেখো সোশ্যাল গ্রুপ থেকে ডাইরেক্ট শুরু হয়েছে, কিন্তু তার পূর্বেও যেটা তোমাদের জানতে হবে, নেচার, কনসেপ্ট, স্কোপ অফ এডুকেশনাল সোসিওলজি এবং ফাদার অফ এডুকেশনাল সোসিওলজি, ফাদার অফ সোসিওলজি, রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সোসিওলজি, এই সমস্ত বিষয়গুলো জানার পরে তোমরা সোশ্যাল গ্রুপে ঢুকলে। সোশ্যাল গ্রুপে এখানে শুধুমাত্র প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি বলেছে, তারপরেও টার্সিয়ারি গ্রুপ সম্পর্কে জানতে হবে। সোশ্যাল প্রসেসের মধ্যে অ্যাসোসিয়েটিভ এবং ডিসোসিয়েটিভ বলা হয়েছে, যেখানে কোনগুলি হিতকর কোনগুলি ক্ষতিকর সেই প্রসেসগুলি সম্পর্কে তোমাদের জানতে হবে।
একইভাবে এগুলো সোশ্যালাইজেশনের এজেন্সি হিসাবে বলা হয়েছে। এর ভূমিকাগুলো শুধুমাত্র ভূমিকাটুকু জানলেই হবে, এইটা বেশি ডিপলি পড়ার দরকার নেই। এবং এই পার্ট বি এর মধ্যে আমাদের যেটা দেখে মনে হচ্ছে পার্ট বিটা খুব সহজ বিষয়, কিচ্ছু নেই। শুধুমাত্র এসসি এসটি ওবিসিদের যে শিক্ষাগত প্রভিশনের কথা বলা হয়েছে এগুলো জানবো। আর তোমার যে প্রাথমিক শিক্ষার যে সার্বজনীনকরণ সেই বিষয় সম্পর্কে জানবো, তাহলেই হবে না। এর মধ্যে যে বিষয়গুলো ইনক্লুডিং থাকছে দেখো, থাকবে তোমার সর্বশিক্ষা অভিযান, থাকবে তোমার ন্যাশনাল লিটারেসি মিশন সম্পর্কিত বিষয়, থাকবে তোমার এনএইপি ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম, থাকবে তোমার ইউজিসি, এনসিটিই, এনসিইআরটি, এআইসিটিই, ইভেন এনইপি 2020, এনএসি, এইচইজিসি এবং জিইসি মানে জেনারেল এডুকেশন কাউন্সিল, এনআরএফ, এনএইচইআরসি, এই সমস্ত যে শর্ট ফর্মগুলো বললাম এদের ফুল ফর্ম সহ এদের ফাংশনটা মূলত জানতে হবে, যে এরা কোন ক্ষেত্রে কে কাজ করছে। এইগুলো সবই এই পার্ট বি এর অন্তর্ভুক্ত বিষয়, যেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এবং তার সঙ্গে আর একটা বিষয় বলে রাখি, এই ক্ষেত্রে যেহেতু এনইপি 2020 নতুনভাবে এটা বিষয়ের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে, তাই এই নতুন আমাদের যে বর্তমান ভারত সরকারের পক্ষ থেকে প্রাইমারি শিক্ষার সার্বজনীনকরণ করানোর জন্য বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। সেই ইনিশিয়েটিভগুলো সম্পর্কে জানতে হবে। একইভাবে এসসি এসটি ওবিসিদের জন্য এবং ওমেনদের জন্য প্রচুর ইনিশিয়েটিভ রয়েছে। তার মধ্যে ধরো যেমন ফর এক্সাম্পল যদি বলা যায় উমেনদের মধ্যে, যে সুকন্যা সমৃদ্ধি যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা, এই যে বিষয়গুলো, এগুলো থেকেও যেহেতু কারেন্ট ট্রেন্ডস বলা হয়েছে, কারেন্ট সোসিওলজিক্যাল প্রবলেমস বলা হয়েছে, সুতরাং এই বিষয়গুলো আমাদের নলেজে রাখতে হবে। পরবর্তী হিস্টোরিক্যাল ফাউন্ডেশন, এটা মূলত প্রি ইন্ডিপেন্ডেন্স হিস্টোরিক্যাল ফাউন্ডেশনের কথা বলা হয়েছে। এর পরের ইউনিটে আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্সটা দেখব। এখানে এই ব্রাহ্মণিক, বুদ্ধিস্ট এবং ইসলামিক, এখান থেকে যে প্রশ্নগুলি হয় তিনটি এডুকেশন সিস্টেমেরই মূলত যে বিভিন্ন ধরনের রিচুয়ালস রয়েছে, সেই রিচুয়ালসগুলো থেকে মূলত প্রশ্নগুলো হয়, এবং সেই সঙ্গে সঙ্গে লক্ষ্য এবং পাঠ্যক্রম সম্পর্কে এবং পদ্ধতিগুলো একটু দেখে রাখা। আর এই পরবর্তী যে বিষয়গুলো এখানে শুরু হয়েছে দেখো, একদম তোমার মিশনারি অ্যাক্টিভিটিস থেকে শুরু হচ্ছে। প্রশ্ন হয় এখানে শ্রীরামপুত্রই নামে কে পরিচিত, বা কে কোন কাজের সঙ্গে সম্পর্কিত ছিল। এখন এই রকম একটা প্রশ্ন হচ্ছে এখন, যে ধরো এই শ্রীরামপুত্রই তিনজনের নাম একদিকে দেওয়া হলো, তারা কে কোন পেশায় যুক্ত ছিলেন সেই তিনটে আর এক দিকের কলামে দেওয়া হলো, দেন সেটা ম্যাচ করতে দেবে। জাস্ট এখান থেকে এই ধরনের প্রশ্নই মূলত হয়ে থাকে। তারপর তো এখানে দেখো ডাইরেক্ট একদম মেকলে মিনিটে ঢুকে গেছে, কিন্তু না, এখানে একদম তোমাদের চার্টার অ্যাক্ট থেকে পড়তে হবে। চার্টার অ্যাক্ট, জিসিপিআই, মেকলে মিনিট, উডেড ডিসপ্যাচ, দেন হান্টার কমিশন থেকে পরবর্তী। এখানে স্যাডলার রয়েছে, ওয়ার্ধা রয়েছে, এখানে খের কমিটি রয়েছে, এখানে সার্জেন্ট রিপোর্ট রয়েছে, এখানে বেসিক এডুকেশন প্ল্যানিং রয়েছে, এই এখানেই তোমার কার্জন পলিসি রয়েছে। এগুলো সব জানতে হবে, সবই পড়তে হবে। তবে খুব সংক্ষিপ্ত মেন মেন জায়গাগুলো, প্রশ্ন হচ্ছে যে এবারে তাহলে স্যার আমি মেন মেন জায়গা কোনগুলো বুঝবো, আমার তো সবই মনে হয় যে সবই পড়তে হবে। সেই মেন মেন জায়গাগুলো বোঝানোর জন্যই তো আমি আছি। পরবর্তী যেটা বলছিলাম, যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স এডুকেশন তোমার হ্যাঁ, পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ার যে এডুকেশন হিস্ট্রি, সেখানে মূলত রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন এবং কোঠারি কমিশন, পরবর্তী জাতীয় শিক্ষানীতি 1968, জাতীয় শিক্ষানীতি 1986, তারপর রামমূর্তি কমিটি, এই বিষয়গুলো সম্পর্কে মূলত নলেজ রাখতে হবে। আর এখানে যেটা খুব একটা ইম্পর্টেন্ট এরিয়া, এগুলো থেকে অবশ্যই প্রশ্ন হয়, এগুলো সবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা দেখো, যে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমানে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার স্ট্রাকচার কেমন, প্রশাসনিক কাঠামো কেমন, এবং তার প্রগতি বা উন্নতি কেমন, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। সেই সংক্রান্ত মানে এইগুলো দেখবে কোনো বই সেরকম ভাবে পাবে না। খুবই, যেহেতু এগুলো মানে কারেন্ট ইস্যুস একদম,
এবং এগুলো একদম রিয়েল সিনারিওকে সঙ্গে রেখে এই জায়গাগুলো তোমাদের রাখা হয়েছে, একদম আপডেট থাকতে হবে বিষয়গুলি সম্পর্কে। এখানে কন্ট্রিবিউশন গ্রেট এডুকেটার্সদের সেগুলো সম্পর্কে বিস্তারিত বলার তেমন কিছু নেই, কারণ এখানেও সে একই কথা যে মেন মেন বিষয়গুলোই পড়তে হবে। তুমি মানে আহ, এখন দেখবে একটা বিষয় যেটা আমি সবসময় বলি যে হার্ড ওয়ার্ক করাটা বন্ধ করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে। কেন? কারণ হার্ড ওয়ার্ক করতে গেলে তোমার যতটা সময় ব্যয় হবে, যত পরিশ্রম হবে, এবং তুমি যেটা মাথায় রাখতে পারবে না, স্মার্টলি যে তুমি যদি সেই কাজটাকে করো অনেক অল্প সময়ে, অর্থাৎ আমাদের মানে ইনভেস্ট কম করে বেনিফিট বেশি তুলে নিতে হবে, আউটকামটা যেন আমরা বেশি পাই, এই টার্গেটটা আমাদের মধ্যে রাখতে হবে। ঠিক সেই জন্যই এই যে গ্রেট এডুকেটার্স, এগুলো খুব ভাস্ট এরিয়া, প্রচুর বিষয় এদের পড়তে হয় এবং পড়া হয়, কিন্তু না, তুমি যেগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো দেখলে যদি বুঝতে পারো, সেই মেন মেন বিষয়গুলো সম্পর্কে অবগত থাকলেই হয়, এখানে ইন ডিটেলস কিচ্ছু যাওয়ার দরকার নেই। পরবর্তী এই গাইডেন্স এবং কাউন্সিলিং যে চ্যাপ্টারটি রয়েছে, এখান থেকে অনেকগুলিই প্রশ্ন হয়। সেই গাইডেন্সের টাইপস থেকে, কাউন্সিলিংয়ের টাইপস থেকে, কাউন্সিলিংয়ের টেকনিক্সগুলো থেকে মূলত প্রশ্ন হয়। টেকনিক্সগুলি কে কোন টেকনিক্সটি তৈরি করেছেন, এবং মানে তার মুখ্য ফোকাসিং এরিয়াতে কে রয়েছেন, ইত্যাদি বিষয়গুলো নিয়ে মূলত প্রশ্ন হয় এখান থেকে। এবং এই মাস মিডিয়া, শুধুমাত্র মাস মিডিয়া এবং সিনেমা, রেডিও, ইলেকট্রিক মিডিয়া এগুলো নয়, এর সঙ্গে সঙ্গে আরও যেগুলো জানতে হবে, ওপেন ইউনিভার্সিটি এবং ওপেন স্কুলিং সম্পর্কে বিস্তারিত জানতে হবে এই জায়গাটা থেকে। এরপর ইউনিট 8-এ মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন সম্পর্কে কথা বলা হয়েছে। এখানে তো সিলেবাসে আমরা যেগুলো রয়েছে দেখতেই পাচ্ছি, সেগুলো তো পড়লামই, তার সঙ্গে সঙ্গে যে কিছু যে মানসিক বিশৃঙ্খলা, সেই মূলত যেখান থেকে প্রশ্নগুলো হয় আমি কয়েকটা বলি। যেমন ধরো এডিএইচডি, অটিস্টিক চাইল্ড, প্যারানোইয়া, সিজোফ্রেনিয়া, এই যে বিভিন্ন ধরনের যে বিভিন্ন বয়সের ভিত্তিতে এই যে বিভিন্ন রোগগুলি বা মানসিক বিশৃঙ্খলাগুলি দেখা যায়, বিহেভিয়ারাল ডিসঅর্ডার বলা হয় এগুলোকে, এই যে রোগগুলো দেখা যায় সেগুলো মানে কোন বয়সে কোনটা দেখা যায়, তার প্রতিকারী বা কি, তার সিমটমসই বা কি, ইত্যাদি ইত্যাদি, এই জায়গাগুলো থেকে প্রশ্ন খুবই আসে এবং জানতেই হবে। এবং এই মেন্টাল ডিসঅর্ডারের মধ্য থেকে প্রশ্ন হয় যেখানে তোমার আইকিউ বেসিস, যে ধরো তোমরা যখন মেন্টাল ডিসঅর্ডার পড়বে দেখবে এর মানে বিভিন্ন ভিত্তিতে বিভিন্ন ক্লাসিফিকেশন রয়েছে, এবং সেই ক্লাসিফিকেশনের বেসিসে বিভিন্ন আইকিউ সেখানে থাকছে। সেই আইকিউ গুলো তোমাদের জানতে হবে, মানে কোন কোন মেন্টাল ডিসঅর্ডারের জন্য কত থেকে কত পর্যন্ত আইকিউ, এরকম প্রশ্ন হয়েছিল আগের বারেই সম্ভবত হয়েছিল। তো সেই জায়গাগুলো সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা রাখতে হবে। এবং এই থেরাপি তিনটি সম্পর্কে, সাইকো অ্যানালাইটিক, বিহেভিয়ারালিস্টিক এবং প্লে থেরাপি, এই সাইকো অ্যানালাইটিক থিওরির মধ্যে মূলত তিনটি বিষয় তোমরা দেখবে: ফ্রি অ্যাসোসিয়েশন, ড্রিম অ্যানালাইসিস এবং ট্রান্সফারেন্স। এই ফ্রি অ্যাসোসিয়েশনের মধ্যেই ওই সেই হিপনোটাইজ, তোমরা যদি ওই সিআইডি বা এই আদালত এই ধরনের যে এগুলো হয়, এপিসোডগুলো হয়, তোমরা যদি ওখানে দেখো তাহলে দেখবে এই বিষয়গুলো ওখানে সব মানে এই হিপনোটাইজ ব্যাপারটা দেখানো হয়, জাস্ট কনসেপ্টের জন্য বললাম। তো এই বিষয়গুলো সবই এই থেরাপি হিসাবে গ্রহণ করা হয় এবং সেগুলো পড়তে হবে। এবং ইউনিট 9 থেকে এখানে ধরো যেগুলো রয়েছে আমরা এগুলো মোটামুটি জানলাম, খুব ভালো বিষয়। এখানে যেগুলো নেই তার মধ্যে ধরো এই যে মেজারমেন্ট, শুধু কনসেপ্ট বলা হয়েছে না, মেজারমেন্টে তোমাকে স্কেল চারটিও জানতে হবে এবং চারটি স্কেলের বিস্তারিত তথ্যও জানতে হবে, মানে বৈশিষ্ট্য। তার সঙ্গে সঙ্গে এনআরটি, সিআরটি, রাব্রিক্স, পোর্টফোলিওজ, হলিস্টিক কার্ড, যেহেতু বললাম আগেই যে এনইপি 2020-কে কেন্দ্র করে যেহেতু সমস্ত এডুকেশন সিস্টেমে এটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে, তাই এই ইভালুয়েশন রিলেটেড এনইপি 2020-র বক্তব্য কি, সেই বিষয়গুলো জানতে হবে এবং সেটা দেখতে হবে। এই যে কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভালুয়েশনের কথা বলা হচ্ছে, এটা বলা হয়েছে এনইপিতে, মাধ্যমিক শিক্ষার জন্য ইন্টারনাল এক্সামিনেশন,
এই যে হলিস্টিক কার্ড বললাম, এটা প্রাথমিক শিক্ষার জন্য এনইপি 2020 বলা হয়েছে। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবেই। তাছাড়া এখানে তো যেগুলো রয়েছে সেগুলো তো দেখলেই। আর এই যে টেস্টগুলো, ইন্টেলিজেন্স, ইন্টারেস্ট এবং পার্সোনালিটি, যদিও ইন্টারেস্ট ইনভেন্টরি আর ইন্টেলিজেন্স এবং পার্সোনালিটি টেস্ট সম্পর্কে বিস্তারিত দেখতে হবে। এরপর হচ্ছে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সের মধ্যে একদম শুরু থেকে যে স্ট্যাটিস্টিক্স, রাশিবিজ্ঞান কেন শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা হয় এর প্রয়োজনীয়তা থেকে প্রশ্ন হয় একটা। সেই সঙ্গে এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, হিস্টোগ্রাম বলো, ফ্রিকোয়েন্সি পলিগন বলো, ওজাইভ বলো, এই বিষয়গুলো সবই দেখতে হবে, বার ডায়াগ্রাম বলো, ইত্যাদি ইত্যাদি, এইগুলো সবই দেখে রাখতে হবে। এবং সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন মিডিয়ান মোড, ভ্যারিয়েবিলিটি, এসডিকিউটি, এডি ভ্যারিয়েন্স, এগুলো সবই। এবং এই নর্মাল প্রবাবিলিটি কার্ভ, স্কিউনেস, কাটোসিস, এই নিয়ে আমি আজকে আলোচনা করব। পার্সেন্টাইল পয়েন্ট, পার্সেন্টাইল র্যাঙ্ক, একটা প্রশ্ন এখান থেকে ধরে রাখো। বিভিন্ন ধরনের যে স্কোর, স্ট্যান্ডার্ড স্কোর, টি স্কোর, এই দুটো থেকে কোনো এক্সাম্পল দিতে পারে, অথবা একটা ধরো স্কোর দিয়ে তোমাকে বলতে পারে সেটা টি স্কোরে কনভার্ট করো, বা হয়তো স্ট্যান্ডার্ড স্কোরে কনভার্ট করো, এই রকম প্রশ্ন হয়। আর এই যে র্যাঙ্ক ডিফারেন্স এবং প্রোডাক্ট মুভমেন্ট, এখানের মেনলি থিওরিটিক্যাল পার্সপেক্টিভ থেকে প্রশ্ন হয়। যদিও স্ট্যাটিস্টিক্সের পুরোটা থেকেই থিওরিটিক্যাল পার্সপেক্টিভই প্রশ্ন হয়, তবুও এটা বলে রাখা ভালো যে এই সেন্ট্রাল টেন্ডেন্সি এবং ভ্যারিয়েবিলিটি থেকে কখনো কখনো আনগ্রুপ ডেটার ছোট্ট ছোট্ট তোমার অ্যানালাইসিস মানে ইয়ে দিয়ে দেওয়া হয়, ক্যালকুলেটিভ স্ট্যাটিস্টিক্স দিয়ে দেওয়া হয়। আবার এই যে ডিরাইভড স্কোর, এখান থেকেও একটা ক্যালকুলেটিভ স্ট্যাটিস্টিক্স দিয়ে দেওয়া হয় অনেক সময়। এই হলো টোটাল আমাদের 10টা ইউনিট এডুকেশনের এসএলএসটি সিলেবাস। এইবারে এই সিলেবাস আমি যেগুলো বললাম তার ভেতর থেকে তোমাদের যদি কিছু বলার থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, নিশ্চয়ই তোমরা একে একে আনমিউট করো এবং বলতে পারো।